আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। সামরিক পদক্ষেপের মাধ্যমে বন্দী মুক্তির চেষ্টা করা হলে চড়া মূল্য দিতে হবে ইসরায়েলকে, হুঁশিয়ারি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা। ৬ ইসরায়েলি বন্দীর মৃত্যুর পর সোমবার এই হুঁশিয়ারি দেন তিনি। রোববার গাজায় ওই বন্দীদের লাশ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। তেল আবিবের দাবি, উদ্ধারের ২-১ দিন আগে হামাস যোদ্ধারা তাদের হত্যা করেছেন, যদিও হামাস বলছে ইসরায়েলি বোমায় এসব বন্দী নিহত হন। আবু ওবায়দা উল্লেখ করেন, বন্দীদের রাখা জায়গাগুলোতে দখলদার বাহিনী হানা দিলে এই ক্ষেত্রে রক্ষীরা বন্দীদের সঙ্গে কী ধরনের আচরণ করবেন, নুসেরাত কাণ্ডের পর যোদ্ধাদেরকে তার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। গত ৮ জুনের ওই ঘটনায় মার্কিন গোয়েন্দাদের সহায়তায় ৪ বন্দীকে মুক্ত করেছিল ইসরায়েলি বাহিনী। মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ধ্বংসযজ্ঞ চালানো ওই অভিযানে কয়েকজন বন্দী নিহত হয়েছিলেন অন্তত ২৭৪ ফিলিস্তিনি, আহত হন ৭ শতাধিক। আবু ওবায়দা বলেন, ইসরায়েলি বাহিনী যদি ক্ষুদ্র স্বার্থের জন্য বন্দী বিনিময় চুক্তিতে প্রতিবন্ধকতা তৈরি করে সরাসরি বিমান হামলা চালিয়ে ডজন ডজন বন্দী হত্যা করে, এসব প্রাণহানির জন্য নেতানিয়াহু এবং দখলদার সেনাবাহিনীকে পুরো দায় নিতে হবে। কাসামের মুখপাত্র বলেন, নেতানিয়াহু চুক্তিতে না গিয়ে সামরিক পদক্ষেপের মাধ্যমে বন্দী মুক্তির যেই পদক্ষেপ নিচ্ছেন তার অর্থ হল তাদের কফিনই পরিবারের কাছে ফিরে যাবে। এদিকে তুমুল বিক্ষোভের মুখে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকা থেকে ৬ জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার জন্য নেতানিয়াহু ক্ষমা চান। শনিবার দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে যেই ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেন ইসরায়েলি সেনারা, তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাড্রট দেশ জুড়ে ধর্মঘট পালন করে। ধর্মঘটে তেল আবিব সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর কার্যত অচল হয়ে পড়ে। আগের দিন রোববার নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ৫ লাখের বেশি মানুষ রাস্তায় বিক্ষোভ করেন। তারা জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানান। জিম্মিদের মুক্তির জন্য চুক্তি করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেও গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরে সেনা উপস্থিতি বজায় রাখা হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু। অথচ হামাস বলছে এই করিডোরে ইসরায়েলি সেনা রেখে চুক্তিতে যাবেন না তারা। হামাসের হাতে বন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা যথেষ্ট নয় বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মিদের মুক্তির দাবিতে যখন উত্তাল ইসরায়েল, এমন সময়েই এই অভিযোগ করলেন বাইডেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। সেখানে এই সপ্তাহে দুই পক্ষের কাছে একটি চূড়ান্ত বন্দী বিনিময় চুক্তি উপস্থাপন করার পরিকল্পনা করছেন কিনা জানতে চাইলে বাইডেন বলেন, আমরা এর খুব কাছাকাছি আছি। এই চুক্তির প্রস্তাব সফল হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আশা চিরন্তন। এছাড়া বন্দী বিনিময় চুক্তি স্বাক্ষরের বিষয়ে নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন কিনা জানতে চাইলে বাইডেন বলেন, না। আল মায়াদিন জানিয়েছে, পশ্চিম তীর ও গাজার বিভিন্ন স্থানে দখলদার সেনাদের ওপর কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আল আকসা মর্টার্স ব্রিগেডসের তুল কারেম ব্রিগেডস সোমবার নিশ্চিত করেছে, পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন এবং অনুপ্রবেশের বিরুদ্ধে তাদের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং অনেক সেনা আহত হন। এক বিবৃতিতে তারা জানান, তুল কারেমের আল ঘানিম অক্ষে আল কাসামের সঙ্গে সমন্বয় করে দখলদার সেনাদের ওপর আকস্মিক হামলা চালানো হয়। এতে কয়েকজন সেনা হতাহত হন। হামলার বিস্তারিত জানিয়ে আল আকসা বলেছে, আকস্মিক হামলার মুখে ইসরায়েলি সেনারা বেকায়দায় পড়ে যান। এরপর তাদের ওপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডির বিস্ফোরণ ঘটানো হয়। একই সঙ্গে মেশিনগান থেকে অনবরত গুলি ছোড়া হয়। বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের সব ফ্রন্টে মেশিনগান ও আইইডি ব্যবহার করে দখলদারদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছেন তাদের যোদ্ধারা। সোমবার পশ্চিম তীরের তুল কারেম ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয় আল কাসাম ব্রিগেডস। ক্যাম্পের পাশে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর বেশ কিছু এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। তুল কারেমের আল ঘানেম এলাকায় একটি পদাতিক বাহিনীকে লক্ষ্য করে বিপুল পরিমাণ গুলিবর্ষণ করেন তারা। এতে কয়েকজন সেনা নিহত এবং আহত হন বলে নিশ্চিত করেছে আল কাসাম।
ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে, জেনিন ক্যাম্পের ফ্রন্টগুলোতে শত্রু সেনাদের ওপর বিরতিহীনভাবে হামলা চালিয়েছেন তারা। এ সময় তাদের যোদ্ধারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়েন এবং বিপুল পরিমাণ এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। তাদের হামলা লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আঘাত হেনেছে বলে জানায় আল কুদস। নাবলুস স্ট্রিটের ফ্রন্টগুলোতে ইসরায়েলি সেনাদের ওপর বেশ কিছু বুলেট বর্ষণ এবং তুলকারেম শহরে অবিরাম হামলার কথা জানিয়েছেন তারা। এ সময় তুলকারেম ক্যাম্পের মাদারিসে উচ্চ শক্তি সম্পন্ন বোমার বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলের একটি D9 বুলডোজার ধ্বংস করা হয়। সেখানে তারা কয়েকটি ফ্রন্টে জায়নবাদী সেনাদের সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হন এবং তাদের ওপর বেশ কিছু এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান। সোমবার গাজা উপত্যকার তালাল হাওয়ায়ের দক্ষিণের নেতসারিম এলাকায় জায়নবাদী শত্রুদের বিরুদ্ধে মাইনফিল্ড বিস্ফোরণের প্রস্তুতির ফুটেজ প্রকাশ করে আল কুদস। সোমবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থানে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের বিবৃতিতে বলা হয়, এদিন যথাযথ অস্ত্র ব্যবহার করে তারা আভিবিম ও মানারা বসতিতে শত্রু সেনাদের অবস্থান করা দুটি ভবনে আঘাত হানেন। আদাথার মালভূমিতে মোতায়েন সেনাদের ওপর বিপুল পরিমাণ আর্টিলারি শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। এইন ইয়াকভ, জাতুন ও ইয়েহিয়াম বসতিতে 2 দফা কাতিউশা রকেটের ব্যারেজ নিক্ষেপ করা হয়। হামলায় বসতিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিন রামথা, মানারা ও জেবদিন সাইটে বিপুল পরিমাণ রকেট এবং বায়াদ ব্লিদা সাইটে আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়। এই 4 অবস্থানে হিজবুল্লাহর হামলা লক্ষ্যবস্তুগুলোতে সরাসরি আঘাত হানে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী তাদের সর্বশেষ অভিযানে ইসরায়েলের দিকে যাওয়া আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। সোমবার বাহিনীর এক বিবৃতিতে অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে বলা হয়, ব্লু লেগুন আই নামের জাহাজটিকে লোহিত সাগরের মধ্য দিয়ে যাবার সময় লক্ষ্যবস্তু করা হয়। বিবৃতিতে বলা হয়, অপারেশনটি ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী ও ড্রোন ইউনিট যৌথভাবে পরিচালনা করে। বেশ কয়েকটি উপযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে জাহাজে আগুন ধরে যায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, মিশনটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজার যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে পরিচালনা করা হয়। হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া বলেছেন, গাজা উপত্যকার ফিলাডেলফি, নেতসারিম ও রাফা করিডোর থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার ছাড়া গাজায় কোনো যুদ্ধবিরতি চুক্তি করা সম্ভব নয়। আল হাইয়া সোমবার বলেন, ইহুদিবাদী সরকার পুরো অঞ্চলে আগুন লাগানোর লক্ষ্য ঠিক করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বন্দীদের চেয়ে ফিলাডেলফি করিডোরকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। হামাস নেতা বলেন, করিডোর নেতানিয়াহুর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে, কারণ তিনি বন্দীদের মূল্যহীন মনে করেন। আল হাইয়া জোর দিয়ে বলেন, নেতানিয়াহু প্রতিদিন বন্দী বিনিময়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব গ্রহণ করেছি, কিন্তু নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করেছেন এবং হামাসকে নতুন শর্তে আলোচনায় মনোযোগ না দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। বিবিসি জানিয়েছে, ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানির অন্তত 30টি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্য। গাজায় সামরিক অভিযানের সময় ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলছে কিনা তা পর্যালোচনার পর এমন ঘোষণা দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। সোমবার একটি ধারাবাহিক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রায় 350টি রপ্তানি লাইসেন্সের মধ্যে যুক্তরাজ্যের স্থগিত করা 30টি লাইসেন্সের মধ্যে সামরিক বিমান, হেলিকপ্টার, ড্রোন এবং এগুলোর সঙ্গে সম্পর্কিত অন্যান্য উপাদান রয়েছে। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, সরকার সিদ্ধান্তে পৌঁছেছে ইসরায়েলের রপ্তানি করা আইটেমগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে এমন একটি স্পষ্ট ঝুঁকি রয়েছে। গাজায় মৃতের সংখ্যা এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসের বিষয়ে উদ্বেগ বেড়ে যাওয়া ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে চাপের মধ্যে ছিল যুক্তরাজ্য। সমালোচকরা বলে আসছিলেন, ইসরায়েলে অস্ত্র রপ্তানি ব্রিটেনকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে জড়িত করতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান অপরাধযজ্ঞ পশ্চিম এশিয়া অঞ্চলে বিপজ্জনক সংকট তৈরি করছে। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে লিখেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে দখলদার সরকারের অপরাধমূলক উস্কানি বন্ধ করতে ব্যর্থতার দায় তেল আবিবের পশ্চিমা সমর্থকদের নিতে হবে। আরাকচি বলেন,
গাজায় জাতিগত শুদ্ধি অভিযান বজায় রেখে এখন পশ্চিম তীরে হত্যা মিশন চালু করার মাধ্যমে ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলকে বিপজ্জনক সংকটের গিরিখাদে নিয়ে গেছে। নেতানিয়াহুর প্রতি ইঙ্গিত দিয়ে আরাকচি বলেন, তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা এই অপরাধমূলক উস্কানির লাগাম টেনে ধরতে ব্যর্থ হলে এর পরিণতির দায় তাদেরকে বহন করতে হবে, তাদেরকে জবাবদিহি করতে হবে। মিশরের আল আজহার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে ইসরায়েলি পণ্য বর্জন করতে বিশ্বের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন। গাজায় ১১ মাস ধরে গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল। বিশ্ব সমাজের নিষ্ক্রিয়তা ও অকার্যকর নিন্দার প্রেক্ষাপটে সম্প্রতি পশ্চিম তীরেও গণহত্যা শুরু করেছে ইহুদিবাদীরা। এই অবস্থায় মিশরের আল আজহারের পক্ষ থেকে এইসব হামলার নিন্দা জানিয়ে বলা হয়, আমরা চাই মুসলিম বিশ্ব ইসরায়েলি পণ্য বর্জনের পন্থা প্রয়োগ করে ফিলিস্তিনি জাতি এবং মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ও বাইতুল মুকাদ্দাস শহরের প্রতি সমর্থন জানাবে এবং ফিলিস্তিনিদের ওপর হামলার জবাব দেবে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও মসজিদ বিশ্বের সবচেয়ে প্রাচীন মুসলিম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত। আল জাজিরা জানিয়েছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আনরোয়ার একটি স্কুল শেল্টারের সামনে রুটির দোকানের সামনে সারিতে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৮ জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় সোমবার পর্যন্ত অন্তত ৪০,৭৮৬ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে শিশুর সংখ্যা অন্তত ১৬,৪৭৯। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ অদূর ভবিষ্যতে ইরানের সঙ্গে একটি ব্যাপক ভিত্তিক আন্তদেশীয় অংশীদারি চুক্তি চূড়ান্ত করবে। সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস এর ছাত্র ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, জুলাইয়ের শেষ দিকে ইরানের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করার পর তেহরান মস্কো সম্পর্কের ক্ষেত্রে চুক্তি চূড়ান্ত করার বিষয়টি একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, পারস্পরিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে ইরানের নতুন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইরানের নতুন প্রশাসনের আন্তরিক ইচ্ছা ও মনোভাব প্রতিফলিত হয়েছে। ল্যাভরভ বলেন, ইরান ও রাশিয়া দ্রুত সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে এবং এরই মধ্যে বহু সংখ্যক দ্বিপক্ষীয় প্রকল্প বাস্তবায়ন করেছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিপিওস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।